السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله ثم الحمد لله. দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সকলকে ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় মূলত উপস্থিত হয়েছি সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যাপারে তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে। সম্প্রতি সাংবাদিক ইলিয়াস ভাই দুইজন তরুণ আলেম, একজন দায়ী মুফতি রফিকুল ইসলাম মাদানী, আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম এবং দায়ী আসিফ আদনান ভাই সহ একটি টকশো অনুষ্ঠিত হয়। ওই টকশো অনুষ্ঠানে সাংবাদিক ইলিয়াস ভাই কওমি ওলামা ইকরামের উপরে কিছু প্রশ্ন করেন, যা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। ভাই বুঝে হোক বা না বুঝে হোক আমাদের উপর যে মিথ্যা মন্তব্য করেছে, সেই মিথ্যা মন্তব্যের উত্তর দেওয়ার জন্যই আজকে মূলত লাইভে আসা। ভাই প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন, অনেক আলেম আছেন যারা রিজিকের অভাবের ভয় করে মসজিদের মিম্বারে তারা সত্য কথা বলতে পারে না, মসজিদে চাকরির ভয় করে। তো যে চাকরির ভয় করে তার পিছনে নামাজ কিসের? তার তো ইমানই নেই, তাকে এটা শিরক, তাকে কালিমা পড়ে ফির মুসলমান বানাতে হবে। এটা হলো ভাইয়ের প্রশ্ন। তো ভাইয়ের উদ্দেশ্যে আমার উত্তর হচ্ছে যে ভাই, প্রথম কথা হচ্ছে 50, আপনি বললেন অনেক আলেম, অনেক বলতে কি বোঝায়? ভাষা সাহিত্যে অনেক মানে কোনো কাজ যদি অনেক মানুষ করে, অর্থাৎ অর্ধেকের চেয়ে বেশি মানুষ করে, তাহলে তাকে বলা হয় অনেক। তো আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশের যত কওমি ওলামা ইকরাম আছে তার মধ্যে 50% আলেম এই ধরনের? না, এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না। বরং হাতে গোনা গুটি কয়েক যদি কারো অন্তরের এই অবস্থা হয় সেটা ভিন্ন কথা, এজন্য এটাকে অনেক বলা যাবে না। দ্বিতীয়ত, আপনি বললেন যে তারা কাফের হয়ে গেছে, তাদেরকে কালিমা পড়িয়ে ফের মুসলমান বানাতে হবে। আমার বড় আশ্চর্য হয় যে আশ্চর্য লাগে যে আপনাকে শিক্ষিত ভেবেছিলাম, কিন্তু আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর কিভাবে নিলেন? একজন মানুষ মুসলমান থেকে কখন কাফের হবে এই ব্যাপারে ইসলামী শরিয়াহ মতে কিছু মূলনীতি আছে। যেই মূলনীতিগুলো যদি ভঙ্গ করা হয় তাহলে তাকে কাফের বলে ফতুয়া দেওয়া হবে। আর এই কাফের বলে ফতুয়া দিবেন দেশের বিজ্ঞ মুফতি সাহেবগণ, যারা ফতুয়া নিয়ে দীর্ঘ সময় পড়াশোনা করেছেন, তারা এটার ব্যাপারে ফতুয়া দিবেন। কিন্তু আপনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন কিনা এটা আমাদের জানা নেই,
আর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে আমরা বাহ্যিকভাবে কোনো সুন্নতি লেবাসও দেখছি না, সুন্নতের অনুসরণও দেখছি না। আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার কল্যাণে সাংবাদিক হিসাবে আপনার মিডিয়ায় একটা জনপ্রিয়তা আছে, তাই বলে একজন আলেম, একজন ইমাম সাহেবকে আপনি কাফের হওয়ার ফতুয়া দিলেন, এটা আমরা বরদাস্ত করতে পারলাম। এটা তো অনেক বড় অভিজ্ঞ ওলামা ইকরামের কাজ। তো আপনি, যেটা আপনার দায়িত্ব নয়, আপনার যেই সাংবাদিকতার যে পেশা ছিল সেই পেশা থেকে আপনি সরে এসেছেন, আপনি অন্যের দায়িত্বে হস্তক্ষেপ করা শুরু করেছেন। দ্বিতীয়, সাংবাদিক ইলিয়াস ভাই যে প্রশ্ন করেছেন যে আপনাদের কোনো কওমি আলেমদেরকে তো উপদেষ্টা মণ্ডলীতে ডাকা হলো না, আর এই না ডাকার জন্য কি শুধু সরকার দায়ী? না, বরং আপনাদের যোগ্যতা নেই, তাই আপনাদেরকে ডাকা হয়নি। আমরা বলবো যে ভাই, এটি চরম একটি মিথ্যাচার। তার কারণ হচ্ছে, প্রথমেই ধর্ম উপদেষ্টা হিসাবে বাংলাদেশ কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট দায়ী আলেমী দ্বীন শায়েখ মাওলানা আহমদুল্লাহকে ডাকা হয়েছিল, কিন্তু উনি ওনার ব্যস্ততার কারণে উনি এটা প্রত্যাখ্যান করেছেন। এরপরে বাংলাদেশের আলেম সমাজের কওমি অঙ্গনের আরেকজন উজ্জ্বল নক্ষত্র ডক্টর আফম খালিদ, যার মূল পড়াশোনাটা ছিল কওমি মাদ্রাসা কেন্দ্রিক। তিনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিসে পড়াশোনা করেছেন, যোগ্য উস্তাদদের কাছে হাদিসে পড়াশোনা করেছেন, কিন্তু কওমি মাদ্রাসার পাশাপাশি তার মেধার আধিক্যতার কারণে, অবস্থা পরিবেশের কারণে, পরিবেশ পেয়ে, সহযোগিতা পেয়ে তিনি আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দেন। আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দেওয়ার পরেও তিনি ভালো রেজাল্ট করেন। তারপরে তিনি কলেজে তার চাকরি জীবন শুরু করেন, তার কর্মজীবন শুরু করেন। তারপরে সম্প্রতি সময় তিনি বাংলাদেশের অন্যতম দ্বীনী বিদ্যাপীঠ জিরি মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হিসাবে আছেন জিরি মাদ্রাসা। তিনি ইসলামী একজন লেকচারার এবং তিনি কওমি অঙ্গনের একজন মানুষ, তাকে ধর্ম উপদেষ্টায় রাখা হলো। তো আপনি এটা চরম একটি মিথ্যাচার করেছেন। দ্বিতীয়ত, আমরা বলবো যে ভাই, একজন আলেমকে উপদেষ্টাতে না রাখা এর অর্থ এটা নয় যে তার কোনো যোগ্যতা নেই, বরং যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে ওই পদে অনেককেই রাখা হয় না। যেমন আমরা বাংলাদেশে কত শিক্ষিত বেকার এখন ঘোরাঘুরি করছে, তো আমরা দেখি তারা শিক্ষিত, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কিন্তু এখন ঘোরাঘুরি করছে, কাজের সন্ধানে কোথাও কাজ পাচ্ছে না। হ্যাঁ, খেটে খাওয়া মানুষদের মতো তারা পরিশ্রম করে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। তাই বলে কি আপনি তাকে অশিক্ষিত বলতে পারবেন? বা সরকার যেই শিক্ষিতদের যে তালিকা, সেই তালিকা থেকে তার নাম মুছে ফেলতে পারবেন বা তাকে বাদ দিতে পারবেন? না, এটা সম্ভব না। অতএব আলেমদেরকে উপদেষ্টা মণ্ডলীতে না ডাকা, এটা তাদের অযোগ্যতার প্রমাণ নয়। আর আলেমদেরকে তো ডেকেছে, অতএব আপনার এই চরম মিথ্যাচার আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের আরো অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে ফলো করবেন। পরবর্তী ভিডিওতে আমাদের সেই প্রশ্ন উত্তরগুলো আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।